নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনেও যদি দেখেন এই এফআইআই, এটা কিন্তু একটা হেভি সেল করেছে। এই এফআইআই আজকের দিনে ৩,৬৪৪ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা ৫,৬২৩ কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স এটা বর্তমানে 0.69% ওপরে ট্রেড করছে এবং যদি দেখি নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.045% ওপরে রয়েছে। তো আজকের দিনে নাসডাক কম্পোজাইট এটা আবার অল টাইম হাই লাগিয়েছে। আজকের হাই ২১,৮০৩.৭৫ এবং 52 উইকের যে হাই এটাও দেখতে পাচ্ছেন ২১,৮০৩.৭৫। মানে আমেরিকান মার্কেট কিন্তু ক্রমাগত ভালো পারফরমেন্স দেখিয়েই চলেছে। এরপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা প্রায় 0.২% ওপরে রয়েছে। তারপর উইপ্রোর এডিআর এটা ১.৮৭% ওপরে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.৩২% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.5% বেড়ে ট্রেড করছে। এবং যদি দেখি যাত্রা অনলাইন, এটা তো ইন্ডিয়ান মার্কেটেও খুব একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটেও একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এই যাত্রা অনলাইন এই মুহূর্তে 13.27% ওপরে রয়েছে। তো কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এসেছে। এরপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.87% বাড়া রয়েছে। মেগমাইট্রিপ এটা 0.15% বাড়া। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডিয়ান এরিয়ার গুলো কিন্তু আজকের দিনে ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। এরপরে যদি কথা বলি সেমিকন্ডাক্টর সেক্টরের স্টক গুলো নিয়ে, তো আজকের দিনে দেখতে পেয়েছেন মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো এই সেমিকন্ডাক্টর সেক্টরের সঙ্গে যুক্ত সেইগুলো কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি দেখেন এই স্পেল সেমিকন্ডাক্টর এটা প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছে। তারপর মোশিপ টেকনোলজি এটাও 6.25%-এর কাছাকাছি বাড়া। এবং যদি একটি বড় কোম্পানি দেখেন, এটা মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি সিজি পাওয়ার এটা 1.81% বেড়ে বন্ধ হয়েছে। তো আজকে এই সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর বাড়ার কি কারণ রয়েছে, তো চলুন সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট বা সরকার কিন্তু একটা অ্যাপ্রুভ করে দিয়েছে 4টে নতুন সেমিকন্ডাক্টর প্রজেক্ট উইথ 4,600 crore ইনভেস্টমেন্ট। মানে ভারত সরকার এই সেমিকন্ডাক্টর সেক্টরে 4,600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেখানে 4টে নতুন সেমিকন্ডাক্টর প্রজেক্ট তৈরি হবে। মানে ভারতেও এই সেমিকন্ডাক্টর তৈরির জন্য জোর দেওয়া হচ্ছে। তো আগে কিন্তু ভারতে এই সেমিকন্ডাক্টর এটা ডাইরেক্টলি তৈরি হতো না, মানে সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত কিছু ছোটখাটো প্রোডাক্ট এই ইন্ডিয়াতে তৈরি হতো। তবে এখন থেকে কিন্তু ইন্ডিয়াতে এই যে সেমিকন্ডাক্টর এটা পুরোপুরি ভাবে তৈরি হবে। আর এই সেমিকন্ডাক্টর ইউনিট গুলো কোথায় কোথায় তৈরি হবে দেখতে পাচ্ছেন, ওড়িশা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপরে পাঞ্জাব প্লাস লখনৌ মেট্রো ফেজ 1B। তো কি কারণে সরকার এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 4,600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে দেখতে পাচ্ছেন, এম টু ক্রিয়েট জব, মানে কাজ তৈরি করার উদ্দেশ্যে। তার সঙ্গে সঙ্গে এই যে কানেক্টিভিটি সেটা বাড়ানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং বেস রয়েছে সেটা বুস্ট করার জন্য এই ইনভেস্টমেন্ট ভারত সরকার করতে চলেছে। তো যে 4টে ফ্যাক্টরি তৈরি হবে তার মধ্যে 2টো তৈরি হবে উড়িষ্যাতে এবং তারপরে অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবে একটা একটা করে এই ফ্যাক্টরি তৈরি হবে। তো এই অ্যাপ্রুভালের সঙ্গে সঙ্গে টোটাল 10খানা সেমিকন্ডাক্টর প্রজেক্ট মোটামুটি যার মূল্য 1.60 ট্রিলিয়ন, এগুলো 6টা রাজ্যে ডেভেলপ করা হবে। তো এর মাধ্যমে সরকার বলেছে এই দেশীয়ভাবে এই যে চিপ সেটা তৈরি করা যাবে, মানে সেমিকন্ডাক্টর তৈরি করা যাবে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম এটাকে ইমপ্রুভ করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে হাজারেরও বেশি কাজ এই ইনভেস্টমেন্টের ফলে তৈরি হবে। তো এটা অবশ্যই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এরপরে যদি কথা বলি এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই শেয়ারটার ব্যাপারে, তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের কোম্পানি, মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 5,59,000 কোটি টাকা। তো এত বড় কোম্পানি আজকের দিনে 3.24% পড়লো কেন, তো চলুন সেটাও দেখে নিই। দেখতে পাচ্ছেন এলআইসি শেয়ার ফল 3% অন রিপোর্টস দ্যাট গভর্নমেন্ট ইজ কনসিডারিং মাইনরিটি স্টেক সেল। মানে ভারত সরকার এই এলআইসি কিছু শেয়ার বিক্রি করতে চলেছে। আর অবশ্যই যদি এই এলআইসির মতো বড় কোম্পানির স্টেক সেল হয় সেটা ওএফএস এর মাধ্যমে হবে, মানে অফার ফর সেলের মাধ্যমে হবে, যাতে এই যে ডিলের প্রাইস সেটা মার্কেট প্রাইসের থেকে অনেকটাই কম হয়। তো এরকমই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে গভর্নমেন্ট এই ওএফএস এর মাধ্যমে এই এলআইসির প্রায় 2.5 থেকে 3% শেয়ার বিক্রি করতে চলেছে, যার আনুমানিক মূল্য হতে পারে 14,000 কোটি থেকে 17,000 কোটি। তো এই এলআইসি এই কোম্পানিতে গভর্নমেন্ট তাদের স্টেক কেন বিক্রি করতে চলেছে, তো চলুন কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে এলআইসি এদের প্রমোটার কারা রয়েছে, প্রমোটারে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। তো এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এদের কাছেই সমস্ত শেয়ার রয়েছে 96.50%। তো শেয়ার মার্কেটের নিয়ম অনুযায়ী কোন শেয়ার যখন মার্কেটে আসে তাকে তার 3 বছরের মধ্যে প্রমোটারের হোল্ডিং কমিয়ে 75% পর্যন্ত নিয়ে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন এলআইসি এই কোম্পানিটা এখনো তাদের যে শেয়ার হোল্ডিং সেখানে প্রমোটারের যে হোল্ডিং সেটা 75%-এর নিচে নিয়ে আসতে পারেনি। এই কারণেই কিন্তু বারবার এই ওএফএস বা অফার ফর সেল আনতে হবে। আর দেখুন এটা একটা বড় সাইজের কোম্পানি,
কোম্পানি, তো সেই কারণে এই কোম্পানির এত বেশি পরিমাণে স্টেক একবারে সেল করা সম্ভব নয়। সেই কারণের জন্যই কিন্তু ভারত সরকার এবং তার সঙ্গে সঙ্গে সেবি এর যে প্রমোটার হোল্ডিং কমানোর সময়সীমা সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগের খবর। দ্য সেন্টার হ্যাজ গ্র্যান্টেড লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এ ওয়ান টাইম এক্সেম্পশন ফ্রম দ্য 25% মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং রুল। মানে সেন্টার বা গভর্নমেন্ট কিন্তু এই স্টকটাকে তার যে 25% মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং রুল সেটা থেকে ছাড় দিয়েছে। তো এই কোম্পানি ধীরে ধীরে মানে পরবর্তী 8 থেকে 9 বছরের মধ্যে তার যে স্টেক এটা কমিয়ে 75% পর্যন্ত নিয়ে আসতে পারে। তো বুঝতে পারছেন এই কোম্পানিতে কিন্তু বারবার এই ওএফএস আসবে বা কম দামে শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করা হবে। আর এই এলআইসি এরা আশা করছে এই 2027-এর মধ্যে তারা তাদের যে স্টেক সেটা কমিয়ে 90% পর্যন্ত নিয়ে আসবে বা পাবলিকের কাছে টোটাল 10% পর্যন্ত পাবলিক শেয়ার হোল্ডিং থাকবে। মানে পরবর্তী কিছু বছরে এই স্টকে কিন্তু বারবার ওই ওএফএস আসবে। সেই কারণেই কিন্তু অনেক ইনভেস্টর এই স্টকে এখন ইনভেস্ট করছেন না। আর যেহেতু আবার এই ওএফএস এর কথা সামনে আসছে সেই কারণে আজকে এলআইসি স্টকটা 3 থেকে 4% কাছাকাছি পড়েছে। এরপরে যদি কথা বলি ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড, এই স্টকটার ব্যাপারে এই স্টকটা আজকের দিনে নিফটি ফিফটির মধ্যে সব থেকে বেশি পতন দেখিয়েছে এবং আজকের দিনে টোটাল 1.26% পড়েছে। তো এই স্টকের যদি চার্ট প্যাটার্ন দেখেন দেখতেই পাচ্ছেন 5-6 মাস আগেই কিছু অ্যাকাউন্টিং ফ্রড ধরা পড়ার পরে এই স্টকটা প্রায় 30 থেকে 35% পর্যন্ত ক্র্যাশ করেছিল। তো আবার কিন্তু এই কোম্পানিতে একটা অ্যাকাউন্টিং ফ্রডের খবর সামনে আসছে। দেখতেই পাচ্ছেন রেজ 1960 crore অ্যাকাউন্টিং ল্যাবস। তো এই যে ইওডব্লিউ এরা রয়েছেন বা ইকোনমিক অফেন্স উইং, এরা কিন্তু এই ইন্ডাসইন্ড ব্যাংকের যিনি এক্স সিইও ছিলেন অরুণ খুরানাজি তার বিরুদ্ধে একটা তদন্তও চালাচ্ছেন। তো যেহেতু নতুন করে আরো একটা অ্যাকাউন্টিং ফ্রড ধরা পড়েছে সেই কারণে কিন্তু স্টকটা প্রেসারে রয়েছে। এরপরে যদি কথা বলি ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে, তো দেখতে পাচ্ছেন দুই দেশই তাদের যে সম্পর্ক সেটা আরো মজবুত করার চেষ্টা করছে। তো এই সম্পর্কিতই কিছু খবর এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্করজি, তিনি এই আগস্ট মাসের 21 তারিখে রাশিয়ার যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন এই ল্যাভরভজি তার সঙ্গে কিন্তু একটা মিটিং এ বসতে চলেছেন। তো যেখানে কি নিয়ে কথাবার্তা হবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রাশিয়া বাইল্যাটারাল টাইজ, মানে ভারত ও রাশিয়ার সঙ্গে ট্রেডের ব্যাপার নিয়েই এই মিটিং কিন্তু হতে চলেছে। এরপরে কয়েকটা কোম্পানির কোয়ার্টার 1-এর রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে দীপক নাইট্রাইট লিমিটেড। তো এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে। কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এসেছে 1914 কোটি টাকা। এর আগের কোয়ার্টারে ছিল 2202 কোটি টাকা এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2185 কোটি টাকা। তো কোম্পানির যে ইনকাম এটা ইয়ারলিও পড়ে গেছে এবং কোয়ার্টারলিও পড়ে গেছে। এবং যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি এটা দেখতে পাচ্ছেন এসেছে 154 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 278 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 274 কোটি। আর কোম্পানির নেট প্রফিট কত এসেছে, কোম্পানির নেট প্রফিট এসেছে 112 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 202 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 202.53 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিটার ডেটা সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো দিক থেকেই খারাপ এসেছে। এর পরের কোম্পানি ফার্স্ট ক্রাই বা ব্রেন বিস সলিউশন লিমিটেড। তো এরও যে রেজাল্ট সেটা আজকের দিনে এসেছে। কোম্পানির সেলস এটা কেমন এসেছে, কোম্পানির সেলস 1652 কোটি থেকে 13% বেড়ে হয়েছে 1863 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন। তারপরে এবিটা এটা দেখতে পাচ্ছেন 49.2 কোটি থেকে পড়ে হয়েছে 33.1 কোটি, কিন্তু এটা কোয়ার্টারলি বেড়েছে। আর যদি কোম্পানির নেট প্রফিট দেখি, কোম্পানিতে একটা লস মেকিং কোম্পানি, কোম্পানির এবারে লস হয়েছে 66 কোটি টাকা। তো এই আগের কোয়ার্টারে কোম্পানির যে লস এটা অনেকটাই বেশি ছিল 112 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস এই কোয়ার্টারের থেকে বেশি ছিল। আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস ছিল 75 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার ভালো কিন্তু কোয়ার্টারলি ডাউন, কিন্তু নেট প্রফিটের দিকে বা নেট লসের দিক থেকে কিন্তু এর আগের কোয়ার্টার এবং তার সঙ্গে সঙ্গে আগের বছর সেম কোয়ার্টারের থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। এর পরের কোম্পানি ABFRL। তো এর রেজাল্টটা দেখবো, কোম্পানির যে লস সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন নেট লস ওয়াইডেন্স টু রেজ 234 crore ডেসপাইট রেভিনিউ রাইজ, মানে কোম্পানির লস বেড়ে গেছে কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেটা ভালো এসেছে বা আগের থেকে বেড়েছে। কোম্পানির রেভিনিউ এসেছে 1831.46 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1674 কোটি। কিন্তু যদি কোম্পানির নেট লস দেখেন, কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে লস দেখিয়েছিল 214 কোটি, সেখান থেকে কোম্পানির লস বের হয়েছে 233 কোটি। মানে রেভিনিউ ওয়াইজ ইমপ্রুভমেন্ট হলেও কোম্পানির যে লস সেটা কিন্তু আগের থেকে বেড়েছে। এর পরের কোম্পানি বিশাল মেগামার্ট লিমিটেড। তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 3.5% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ভালোই এসেছে। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 21% বেড়েছে, 2596 কোটি থেকে বেড়ে হয়েছে 3140 কোটি। কোয়ার্টারলিও ভালো। তারপরে যদি এবিটা দেখেন এটা 366 কোটি থেকে বেড়ে হয়েছে 459 কোটি, এটাও কোয়ার্টারলি ভালো এসেছে। এবং কোম্পানির নেট প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 150 কোটি, আগের কোয়ার্টারে
কোয়ার্টারে ছিল 115 কোটি, আর এবার এসেছে 206 কোটি। তো দেখতে পাচ্ছেন সব দিক থেকে কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে। এর পরের কোম্পানি বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির রেভিনিউ যদি দেখেন তাহলে সামান্য পরিমাণে পড়ে গেছে, 1,13,095 কোটি থেকে পড়ে হয়েছে 1,12,551 কোটি, কিন্তু কোয়ার্টারলি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে কোম্পানির যে এবিটা এটা কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়েছে, 5,627 কোটি থেকে বেড়ে হয়েছে 9,678 কোটি। এটা কোয়ার্টারলি ভালো। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। কোম্পানির নেট প্রফিট 2,842 কোটি থেকে বেড়ে হয়েছে 6,839 কোটি, এবং এটাও কোয়ার্টারলি ভালো এসেছে। মানে কোম্পানির যে সেলস বা রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার বেসিসে সামান্য পড়ে গেলেও কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খুবই ভালো এসেছে। এর পরের কোম্পানি ফ্যাক বা ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল ট্রাভাঙ্কল লিমিটেড। তো স্টকটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা প্রায় 4 থেকে 5% স্পাইক দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে কোম্পানির যে রেজাল্ট সেটা কাজ করছে। কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির সেলস যদি দেখেন ইয়ার অন ইয়ার 74% বেড়েছে, 600 কোটি থেকে বেড়ে হয়েছে 1,043 কোটি, কিন্তু কোয়ার্টারলি সামান্য ডাউন। এরপরে যে এবিটা এটা এর আগের বছর সেম কোয়ার্টারে লসে ছিল -56.6 কোটি, সেখান থেকে প্রফিট এসেছে 24 কোটি, তবে কোয়ার্টারলি এটা অনেকটাই ডাউন হয়েছে। আর নেট প্রফিট এটা 48 কোটির লস থেকে প্রফিট এসেছে 4 কোটি প্রফিট দেখিয়েছে, কিন্তু কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা অনেকটাই কমেছে। এর পরের কোম্পানি সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই স্টকটা আজকের দিনে টোটাল 3.25% বেড়ে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু খারাপের দিকেই এসেছে। কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার 5% বেড়েছে, 28,868 কোটি থেকে বেড়ে হয়েছে 30,212 কোটি, আর কোয়ার্টারলিও বেড়েছে, কিন্তু তারপরে যে ডেটাগুলো এগুলো কিন্তু সবই খারাপ। এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 11% বেড়েছে, 2,775 কোটি থেকে পড়ে হয়েছে 2,458 কোটি, এটা কোয়ার্টারলি ডাউন। তারপরে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট তো ইয়ার অন ইয়ার 43% পর্যন্ত পড়ে গেছে, 1,097 কোটি থেকে পড়ে হয়েছে 606 কোটি, এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ডাউন এসেছে। মানে কোম্পানির যে সেলস এটা সামান্য পরিমাণে বাড়লেও কোম্পানির খরচ বেড়ে যাওয়ার কারণে বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু অনেকটাই খারাপ এসেছে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। যদি ডলার টু আইএনআর দেখেন ইন্ডিয়ান রুপি এখন 87.50 নিচে নেমে এসেছে, তো যেটা কিন্তু আস্তে আস্তে আবার ঠান্ডা হওয়ার চেষ্টা করছে, মানে শক্তিশালী হচ্ছে। তো এটা কিন্তু ভারতের মার্কেটের জন্য ভালো। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েলও কিন্তু ভালো সংকেতই দিচ্ছে। ক্রুড অয়েল আস্তে আস্তে অনেকটা নিচেই নেমে এসেছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা দেখতে পাচ্ছেন 1.17% পড়া রয়েছে, পরে $62.43 ট্রেড করছে। এবং ব্রেন্ট ক্রুড যদি দেখি, ব্রেন্ট ক্রুডও আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি পড়ে $65.49 কাছে ট্রেড করছে। তো এর আগে যদি দেখেন ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এই ক্রুড অয়েলের দাম প্রায় $80 কাছাকাছি চলে গিয়েছিল। তখনই কিন্তু বলেছিলাম এই যে ক্রুড অয়েল এটা তার যে দাম সেটা ধরে রাখতে পারবে না, কারণ এই যে ক্রুড অয়েল এর যে ডিমান্ড সেটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেকটাই কমে গেছে। তো দেখতে পাচ্ছেন সেরকম কথা অনুযায়ী এই ব্রেন্ট ক্রুড এটা কিন্তু অনেকটা নিচেই পড়ে গেছে। আর এরপর আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। ডাও জোন্স এই মুহূর্তে 0.64% উপরে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে আগের মতো জায়গাতেই রয়েছে, 0.059% উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।